না। হ্যাঁ, ওকে ওকে, নো প্রবলেম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী, আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে নিবন্ধন। যে পরীক্ষা হয়েছে, 18তম যে নিবন্ধন পরীক্ষা হয়েছে, এই পরীক্ষার যে ইংরেজি অংশটুকু আছে, কলেজ পর্যায়ে যে ইংরেজি অংশটুকু আছে, এই অংশটুকু নিয়ে আমরা এখন থেকে ধারাবাহিকভাবে নিবন্ধনের ইংরেজি অংশটুকু নিয়ে দাঁড়াবো ইনশাল্লাহ। আমরা ভোকাব পার্ট নিয়ে দাঁড়াচ্ছিলাম, সেটা অব্যাহত থাকবে। একদিন আমরা ভোকাব নিয়ে দাঁড়াবো, একদিন আমরা হচ্ছে নিবন্ধন নিয়ে দাঁড়াবো। কেমন? আচ্ছা, তো যাই হোক, আমাদের ক্লাসে উপস্থিত যারা আছেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আমরা আমাদের ক্লাসটা শুরু করতে চাচ্ছি। ক্লাসটা শুরুর পূর্বে একটু জানতে চাচ্ছি আমাদের ঠিকভাবে দেখতে পাচ্ছেন কিনা এবং ঠিকভাবে শুনতে পাচ্ছেন কিনা। এটা একটু কমেন্টের মাধ্যমে আমাকে জানিয়ে দিতে হবে। একটু কমেন্টের মাধ্যমে জানিয়ে দিলেই কিন্তু আমরা আমাদের মূল ক্লাসে চলে যাব। সান্নিধ্যে পুতুল, ওয়ালাইকুম সালাম ও রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ, অনেক অনেক ভালো আছি। মেঘ বালিকা, মেঘ বালিকা, মেঘ বালিকা, ওয়ালাইকুম সালাম ও রহমতুল্লাহ। মেঘ বালিকা নামে একটা নাটকও দেখলাম আর কি। যাই হোক, আসেন এবার এবার আমরা হচ্ছে প্রশ্নের সমাধান নিয়ে কয়েকটি কথা বলার চেষ্টা করি। দেখেন, 18তম নিবন্ধনের যে হচ্ছে কলেজ পর্যায়ে 2024 সালে যে কলেজ পর্যায়ে, এটা প্রশ্ন সমাধান করার চেষ্টা করবো ইনশাল্লাহ। এটুকু হচ্ছে আপনাকে এনশিওর করতে পারি যে এই অংশগুলোতে থাকলে, ধারাবাহিকভাবে প্রশ্ন সমাধান করলে এখান থেকে যে গ্রামাটিক্যাল বিষয়গুলো, এই বিষয়গুলো আপনি হচ্ছে অনায়াসে সমাধান করতে পারবেন যে কোনো জায়গাতে, এবং এখান থেকে প্র্যাকটিস হয়ে যায়। আপনি শুধু পড়লেন 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 কিন্তু প্রশ্ন সমাধান করলেন না, তাহলে আপনার পড়াটা ইফেক্টিভ হবে না। আপনাকে পড়তে হবে, পড়ার সাথে সাথে কি করতে হবে? প্রশ্নগুলো প্র্যাকটিস করতে হবে। আর কিছু প্রশ্ন যখন আমাদের সাথে প্র্যাকটিস করবেন, তখন তো এইটার আর কোনো জুড়ি নেই। এটা অবশ্যই আপনি ভালো করবেন বলে আশা করি। কেমন? আচ্ছা, আসেন চলেন আমরা হচ্ছে প্রথম প্রশ্ন থেকে দেখা শুরু করি। আমরা হচ্ছে প্রশ্ন দেখাবো, আপনার কাজ হচ্ছে শুধু উত্তর করা। ওকে, খুব দ্রুত উত্তর করা। খুব দ্রুত ক্লাসটা শেষ হয়ে যাবে যদি আপনি দ্রুত উত্তর করতে পারেন। আচ্ছা, অনেক অনেক গুরুত্বপূর্ণ একটা ফ্রেজ, অনেক গুরুত্বপূর্ণ একটা ফ্রেজ। ফ্রেজটা কি বলছে? টু রিড বিটুইন দ্য লাইন্স। টু রিড বিটুইন দ্য লাইন্স। দেখে মনে হতে পারে ভাইয়া বিটুইন আর এবং এর ব্যবহার তো আমরা পড়ে এসেছি আগে থেকে, তাহলে বিটুইন এবং এইগুলোর কি দুজনের মধ্যে বা তিনজনের মধ্যে এরকম বোঝায় কিনা? নো, আমি এটা বোঝাতে চাচ্ছি না। আমি জাস্ট বলতে চাচ্ছি টু রিড বিটুইন দ্য লাইন, এটার মানে হচ্ছে তাৎপর্য বোঝা, কোনো কিছুর তাৎপর্য বোঝা, কোনো কিছুর হিডেন মিনিংটাকে হচ্ছে বোঝা। তাহলে কোনো কিছুর হিডেন মিনিংটাকে গ্রাস্প করা বা হচ্ছে আন্ডারস্ট্যান্ড করা, এই বিষয়টাকে বলি আমরা কি? টু রিড বিটুইন দা লাইন। মানে হচ্ছে, মানে কি? মানে হচ্ছে যে তাৎপর্য বোঝা। তাহলে দেখেন, টু কনসেন্ট্রেট না, টু রিড লিভিং স্পেস না, টু গ্রাস্প দ্য হিডিং মিনিং। হিডিং মিনিং, খেয়াল করেন, এই যে গ্রাস্প, এটার সিনোনিম হতে পারে আন্ডারস্ট্যান্ড। কি হতে পারে? আন্ডারস্ট্যান্ড। ওকে, এটার সিনোনিম হতে পারে আন্ডারস্ট্যান্ড। তাহলে টু গ্রাস্প দ্য হিডেন মিনিং, হিডেন মিনিং এটা হতে পারে, অথবা টু আন্ডারস্ট্যান্ড দ্য হিডেন মিনিং হতে পারে। তাহলে এটার উত্তর কোনটা হবে? এটার উত্তর কিন্তু সি নাম্বারটা হবে, টু টু গ্রাস্প দ্য হিডেন মিনিং। টু রিড কুইকলি, এটা হওয়ার কোনো সুযোগ নাই। তাহলে কি বললাম? টু টু রিড বিটুইন দ্য লাইন্স মানে হচ্ছে তাৎপর্য বোঝা, ভেতরে কি বলতে চেয়েছে এই জায়গাটুকুকে বোঝা। ওকে, এই জায়গাটুকুকে বোঝা। ক্লাসে যারা আছেন তাদেরকে একটু অনুরোধ করবো, ক্লাসটা হচ্ছে দ্রুত একটু শেয়ার করে দিবেন প্লিজ। ক্লাসটা একটু দ্রুত শেয়ার করে দেন। আচ্ছা, এরপরে আসেন, এরপরে 2 নাম্বারটা নিয়ে একটু কথা বলার চেষ্টা করি। দেখেন 2 নাম্বার, মাদার রোজ ইন হার ড্যাশ, মাদার রোজ ইন হার। মাদার যদি বলতে যাই তাহলে এটা কমন নাউন, কোনো সন্দেহ নাই। মাদার দিয়ে মা বোঝায়। কি বোঝায়? মাদার দিয়ে মাকে বোঝায়। তাহলে খেয়াল করেন, যখন আমি মাদার বলছি তখন এটা হচ্ছে কি? মা। কখন এটা কি? মা, কমন নাউন, কোনো সন্দেহ নাই।
কিন্তু যদি কোনো সময় হচ্ছে দা মাদার থাকে, দা মাদার যদি কোনো সময় থাকে তখন এটা মা বোঝায় না, এটা তখন কি হয়ে যায় মাতৃত্ব, এটা কি হয়ে যায় মাতৃত্ব। তাহলে খেয়াল করবেন মাদার দিয়ে হচ্ছে মা বোঝাতে পারে, মাদার দিয়ে মা বোঝাতে পারে, কিন্তু যখন দা মাদার থাকে তখন এটা কি হয় মাতৃত্ব। এটা কমন নাউন, এটা কমন নাউন হতে পারে, এটা কমন নাউন হতে পারে, এটা কমন নাউন হতে পারে মাদারটা ডিরেক্ট, কিন্তু দা মাদার কোনো সময় কমন হবে না, এটা হয়ে যাবে অ্যাবস্ট্রাক্ট নাউন। কি হয়ে যাবে অ্যাবস্ট্রাক্ট নাউন। ওকে, অ্যাবস্ট্রাক্ট নাউন। তাহলে নাউন মাদার যদি একা থাকে তাহলে এটাকে বলবো আমরা কমন নাউন, কিন্তু মাদারের পূর্বে যখন হচ্ছে দা আর্টিকেলটা আছে না তখন এটা হয়ে গেছে মাতৃত্ব, এটা আর মাকে বোঝায় না, তখন এটা হয়ে যায় কমন নাউন। কি হয়ে যায় কমন নাউন। ওকে, তাহলে খেয়াল করেন এই দা মাদার দিয়ে মাতৃত্বকে বোঝায়। ওকে, আচ্ছা তাহলে খেয়াল করেন এখানে কি বলছে মাদার রোজ ইন হার, তার ভিতর কি মা জেগে উঠলো না মাতৃত্ব জেগে উঠলো। তাহলে এতটুকু আমার কমন সেন্স আছে, আমরা বলতে পারি যে মা মাদার মাদার জেগে ওঠেনি, মাতৃত্ব জেগে উঠেছে, মা জেগে ওঠেনি, মাতৃত্ব জেগে উঠেছে। তাহলে এই যে মাতৃত্ব, মাতৃত্ব বোঝাতে অবশ্যই এখানে কি আসা উচিত দা আসা উচিত। দ্য মাদার রোজ ইন হার, এই যে মাদার, মাদারটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন, এখানে কি নাউন অ্যাবস্ট্রাক্ট নাউন। ওকে, এটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন, এটা দিয়ে মাতৃত্ব বোঝায়। কি বোঝায় মাতৃত্ব বোঝায়। ওকে, তাহলে দেখেন এখানে নো আর্টিকেল আসার কোনো সুযোগ নেই, এখানে এ বা এন তো আসার সুযোগই নেই, এখানে আসবে কি দা আসবে। তাহলে দা মাদার রোজ ইন হার, তার ভিতর কি জেগে উঠলো মাতৃত্ব জেগে উঠলো। কি জেগে উঠলো মাতৃত্ব জেগে উঠলো। ওকে, তার ভিতর মাতৃত্ব জেগে উঠলো। আচ্ছা এরপরে আসেন 3 নাম্বারটা, আই উড হ্যাভ কল্ড হার, আই উড হ্যাভ কল্ড হার। আমরা যখন হচ্ছে কন্ডিশনাল বাক্য পড়েছি, যখন কন্ডিশনাল বাক্য পড়েছি তখন কি দেখেছি কন্ডিশনাল বাক্য 4 ভাগে আমরা ভাগ করেছিলাম। জিরো কন্ডিশনাল পড়েছিলাম, ফার্স্ট কন্ডিশনাল পড়েছিলাম, সেকেন্ড কন্ডিশনাল পড়েছিলাম, থার্ড কন্ডিশনাল পড়েছিলাম, 4টা কন্ডিশনাল কিন্তু আমরা পড়েছিলাম। এই 4টা কন্ডিশনালের আমরা 2টা পার্ট পেয়েছিলাম, একটা পেয়েছিলাম ইফ যুক্ত অংশ, ইফ যুক্ত অংশ, আর আরেকটা পেয়েছিলাম ইফ মুক্ত অংশ। হ্যাঁ, এটা হচ্ছে মুক্ত অংশ, ইফ মুক্ত অংশ, এটা মুক্ত অংশ। কেমন, এটা মুক্ত অংশ। একটা পেয়েছিলাম ইফ যুক্ত অংশ, আর একটা পেয়েছিলাম মুক্ত অংশ। আমরা বলেছিলাম ইফ যুক্ত অংশ কোনো সময় যদি প্রেজেন্ট হয়, ইফ যুক্ত অংশ কোনো সময় যদি প্রেজেন্ট হয়, তাহলে ইফ মুক্ত অংশটা সবসময় দেখবেন যে উইলে চলে যায়, শ্যালে চলে যায়, অথবা হচ্ছে মে নিয়ে চলে যায়। আমি হচ্ছে ফিউচার ইনডিফিনিট টেন্সে হয়ে যায়, ফিউচার ইনডিফিনিট টেন্সে হয়ে যায়। কেমন, তাহলে এই অংশটুকু ফিউচার ইনডিফিনিট টেন্সে হয়। আবার আমরা এটুকু দেখেছিলাম যদি কোনো সময় ইফ যুক্ত অংশ কোনো সময় যদি পাস্টে থাকে, ইফ যুক্ত অংশ কোনো সময় কিসে থাকে পাস্টে থাকে, তখন কি হয় যে পরবর্তী অংশটা উইল থেকে কি হয়ে যায় উডে হয়ে যায়, আবার হচ্ছে শ্যাল থেকে কি হয়ে যায় শুড হয়ে যায়, আবার মে থেকে কি হয়ে যায় মাইট হয়ে যায়, কি হয়ে যায় মাইট হয়ে যায়। তাহলে দেখেন সেকেন্ড কন্ডিশনালে আমরা হচ্ছে কি পেয়েছিলাম উড শুড মাইট, এটা পেয়েছিলাম। আর থার্ড কন্ডিশনালে দেখেছিলাম ইফ যুক্ত অংশ যদি কোনো সময় পাস্ট পারফেক্ট থাকে, পাস্ট পারফেক্ট থাকে, পাস্ট পারফেক্ট থাকে, তাহলে এই অংশটুকু কি হয়ে যায় উড হ্যাভ, অথবা কি হয়ে যায় শ্যাল যদি থাকে তাহলে শ্যাল হ্যাভ। হ্যাঁ, তারপরে কি শুড হ্যাভ, সরি শ্যাল কেন বলছে, এটা শুড হওয়া উচিত। আচ্ছা, তাহলে এখানে কি হয়ে যায় শুড হ্যাভ, অথবা এখানে হয়ে যায় মাইট হ্যাভ। কি হয় মাইট হ্যাভ। এরপরে ভিত্রি আসতে পারে। তাহলে খেয়াল করেন এই যে থার্ড কন্ডিশনাল, দেখেন তো উড হ্যাভ, কুড হ্যাভ, শুড হ্যাভ, এটা কোথায় ছিল এই যে অংশটুকুতে ছিল। এই যে দেখেন এইটা যদি থাকে তাহলে এই অংশটুকু অবশ্যই হতে হবে কি পাস্ট পারফেক্ট। এইদিকে পাস্ট পারফেক্ট হলে ওদিকে শুড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ আসবে মুক্ত অংশটুকু, অথবা মুক্ত অংশটুকুতেই যদি আমি শুড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ দেখি তাহলে এদিকে পাস্ট হবে পাস্ট পারফেক্ট। এটাই হচ্ছে থার্ড কন্ডিশনাল নিয়ম, এটাই কি থার্ড কন্ডিশনাল নিয়ম। তাহলে এই জায়গাটুকু হচ্ছে থার্ড কন্ডিশনালে পেয়েছে। হ্যাঁ, এই জায়গাটুকু কোথায় পেলাম থার্ড কন্ডিশনালে। তাহলে একটা ফার্স্ট কন্ডিশনাল, সেকেন্ড কন্ডিশনাল, আর একটা হচ্ছে থার্ড কন্ডিশনাল। ফার্স্টে যদি উইল হয়, সেকেন্ডে হবে উড, আর থার্ডে হবে উড হ্যাভ, উড হ্যাভ। এই দুইটা মোডাল তাই ভার্বের বেস ফর্ম বসতে পারে, কিন্তু এরপরে জাস্ট কি হয় হ্যাভ আছে তো এরপরে ভিত্রি বসতে পারে, ওটা নিয়ে আর কথা নাই। আসেন এই জায়গাটুকু খেয়াল করেন, এই যে দেখেন এই জায়গাটুকুতে কি ছিল উড হ্যাভ ছিল, এই যে দেখেন উডের সাথে আবার কি ছিল হ্যাভ ছিল, এই যে উড হ্যাভ। তাহলে মুক্ত অংশটুকুতেই যদি আমি উড হ্যাভ পাই তাহলে এখানে আসা উচিত পাস্ট পারফেক্ট বা হেড প্লাস ভিত্রি, হেড প্লাস ভিত্রি। তার মানে এই হেড প্লাস ভিত্রিটা আমি যেখানেই পাবো সেটাই আমার উত্তর হতে পারে। ওকে ফাইন, আসেন তাহলে এই সূত্র আমরা পেয়ে গেছি উড হ্যাভ, কুড হ্যাভ থাকলে এদিকে পাস্ট পারফেক্ট হয়। তাহলে পাস্ট পারফেক্ট কোনটা একটু খোঁজেন, পাস্ট পারফেক্ট কোনটা, এটা না, এটা তো পাস্ট ইনডিফিনিট, এটা ভি2 আছে, এটা পাস্ট ইনডিফিনিট। ওকে, এই যুক্ত অংশটা পাস্ট ইনডিফিনিট। আচ্ছা, আমার পাস্ট পারফেক্ট লাগবে,
এটা কি পাস্ট পারফেক্ট? না, এটাও তো পাস্ট পারফেক্ট না। এটা কি পাস্ট পারফেক্ট? না, এটা তো হচ্ছে প্রেজেন্টের দিকে চলে যায়, তার মানে এটাও বাদ। আচ্ছা, এটা দেখেন, এই যে অংশটুকু দেখেন, এটা হচ্ছে সাবজেক্ট, এই যে হ্যাড, আর হ্যাডের পরে ভি3। এই যে পাস্ট পারফেক্টের স্ট্রাকচারে আমরা যেটা দেখেছিলাম যে পাস্ট পারফেক্টে সবসময় কি হয়, হ্যাডের সাথে ভি3 হয়। তার মানে এই জায়গাটুকু আমরা অ্যানসার করতে পারি যে বি নাম্বারটাই উত্তর। ইফ রিনা হ্যাড সিন মি আই উড হ্যাভ কল্ড হার। কেন? যে ভাইয়া এদিকে যদি উড হ্যাভ, কুড হ্যাভ, শুড হ্যাভ থাকে, তাহলে অপর অংশটুকুতে অবশ্যই কি হতে হবে, অবশ্যই হচ্ছে পাস্ট পারফেক্ট হতে হবে। 3 নাম্বার শেষ। 4 নাম্বার আসেন, ডু ইউ এনজয় টিচিং? আপনারা দ্রুত কমেন্ট করবেন, হ্যাঁ, ডু ইউ এনজয় টিচিং প্লিজ। আর ক্লাসে যারা আছেন একটু অনুরোধ করতে চাচ্ছি যে ক্লাসটা একটু দ্রুত শেয়ার করে দেন প্লিজ 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 প্লিজ। আচ্ছা, আসেন, ওকে ফাইন, আসেন প্লিজ। তাহলে এই অংশটুকুতে খেয়াল করেন, ডু ইউ এনজয় টিচিং, ডু ইউ এনজয় টিচিং এই জায়গাটুকু একটু খেয়াল করেন। ডু ইউ এনজয়, ডু ইউ এনজয় জায়গাটুকু একটু খেয়াল করবেন। দেখেন তো, এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহ নাই। ইয়েস অথবা নো কোশ্চেন, ইয়েস অথবা নো কোশ্চেন। এই জায়গাটুকু একটু বলি যে ডু দিয়ে যদি কোনো সময় প্রশ্ন করা হয় তাহলে হচ্ছে ইয়েস অথবা নো এরকম উত্তরটাই আসে। ওকে, ইয়েস অথবা নো এই রকম উত্তরটাই আসে, কেমন? আচ্ছা, তাহলে আসেন 4 নাম্বারটা একটু দেখি। খেয়াল করেন এই জায়গাটুকু, ডু ইউ, এটা ছিল ডু দিয়ে শুরু, তার মানে ডু এর পরে অবশ্যই কি হবে, ভার্বের বেস ফর্ম। এটা যদি সাবজেক্ট হয়, এটা হবে অক্সিলারি ভার্ব, আর এইটা হবে কি ভার্ব, মেইন ভার্ব। ওকে, এটা হচ্ছে কি ভার্ব, মেইন ভার্ব। এবং মজার বিষয়, এটা হচ্ছে অবজেক্ট। এটা কি অবজেক্ট হিসেবে বসছে। ডু ইউ এনজয়, তুমি কি হচ্ছে পছন্দ করো বা তুমি কি হচ্ছে ভালোবাসো কি করতে, টিচিং। এই যে শেখাতে ভালোবাসো কিনা, এই যে শেখাতে ভালোবাসো কিনা, টিচিং যে বিষয়টা বলছে এটা অবজেক্ট হিসেবে বসেছে। কি হিসেবে, অবজেক্ট হিসেবে। আর অবজেক্ট হিসেবে যদি ভার্ব প্লাস আইএনজি বসে তাহলে অবশ্যই সেটা জেরান্ড হবে। কি হবে, জেরান্ড হবে। অবজেক্ট হিসেবে যদি আইএনজি বসে তাহলে অবশ্যই সেটা কি হবে, জেরান্ড হবে। অবজেক্ট হিসেবে আইএনজি বসলে সেটা অবশ্যই কি হবে, জেরান্ড হবে, জেরান্ড হবে, জেরান্ড হবে। কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহ নাই। তাহলে ডু ইউ এনজয় টিচিং এটা অবজেক্ট, এবং অবজেক্ট হিসেবে বসার কারণে এটা হয়ে গেছে নাউন, আর নাউন হওয়ার কারণে এটাকে আমরা বলতে পারি জেরান্ড। কি হতে বলতে পারি, জেরান্ড। মাথায় রাখতে হবে যে এনজয়ের পরে অবজেক্ট হিসেবে সবসময়, এনজয়ের পরে সবসময় অবজেক্ট হিসেবে কি বসে, ভার্ব প্লাস আইএনজি বসে, অন্য কোনো ফর্ম আসার কোনো সুযোগ নাই। ওকে, আচ্ছা, তাহলে এই জায়গাটুকু আমরা উত্তর কি বলতে পারি, জায়গার উত্তর হচ্ছে জেরান্ড বলতে পারি। নাউন তো নাউনও হতে পারে, জেরান্ডও হতে পারে, কিন্তু যখন ভার্ব প্লাস আইএনজি আছে তখন জেরান্ডটাই হচ্ছে প্রায়োরিটি পাবে। ওকে, আচ্ছা, আগে জেরান্ড পরে নাউন। ওকে, ডান। এবার আসে 5 নাম্বারটা একটু দেখি। ইংলিশ ড্যাশ অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড, ইংলিশ ড্যাশ অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড সাবজেক্ট হিসেবে কে বসছে, ইংলিশ। ব্যক্তিটা কি বস্তু, অবশ্যই বস্তু, কোনো সন্দেহ নাই। তাহলে বস্তু যদি কোনো সময় সাবজেক্ট থাকে, বস্তু যদি সাবজেক্ট থাকে তাহলে সাধারণত বাক্যটা কি হয়ে যায়, প্যাসিভে হয়ে যায়। কি হয়ে যায়, প্যাসিভে হয়ে যায়। আপনার এটা খুব ভালো করে জানা। আর প্যাসিভের স্ট্রাকচার কি, প্যাসিভের স্ট্রাকচার হচ্ছে সেখানে একটা কি থাকবে, একটা বিভার্ব থাকবে, আর বিভার্বের পরে ভি3 থাকবে। বিভার্বের পরে কি থাকবে, ভি3 থাকবে। ওকে, বিভার্বের পরে ভি3 থাকবে। ডান। তাহলে খেয়াল করেন ইংলিশের ক্ষেত্রে, ইংলিশ এটা যেহেতু বস্তু তার মানে এটা প্যাসিভ, আর প্যাসিভের স্ট্রাকচারই হচ্ছে বিভার্বের পরে অবশ্যই কি থাকবে, ভি3 থাকবে। আচ্ছা, দেখা যাক বিভার্বের পরে ভি3 কোনটা আছে। এখানে বিভার্বের পরে ভি3 আছে, ওকে ফাইন। এখানে বিভার্বের পরে ভি3 আছে, এটা বাদ। বিভার্বের পরে ভি3 নাই, বাদ। এটা তো নাই, তাই বাদ। উপরের দুটো আগেই বাদ দিলাম, কারণ কি এগুলো অ্যাক্টিভ। এটাও অ্যাক্টিভ, এটা একটা অ্যাক্টিভ, এটাও অ্যাক্টিভ, এটাও হচ্ছে অ্যাক্টিভ। এবার দেখেন এই দুইটা প্যাসিভে আছে, ইজ স্পোকেন আর হ্যাজ বিন স্পোকেন। হ্যাজ বিন স্পোকেন, হ্যাজ বিন স্পোকেন তখন কি হয়, যে পেয়েছি, বলেছে, করেছে, এই যে ছে ব্যাপারটা যখন থাকে, আমি হচ্ছে কোনো কাজ সম্পূর্ণ হয়ে গেছে এরকম যখন বোঝাই, ইয়েস, সম্পূর্ণ হয়ে যাওয়া কাজের জন্য আমরা প্রেজেন্ট পারফেক্টটাকে ব্যবহার করি। কিন্তু খেয়াল করেন তো, ইংলিশ কি এখন আর বলা হয় না, ইংলিশ কি বলা হয় না, অবশ্যই বলা হয়। ইংলিশ কি সারা বিশ্বে ছড়িয়ে আছে না, অবশ্যই ছড়িয়ে আছে, সবাই কথা বলে, এখনো বলে। এটা চিরন্তন সত্য কথা, চিরন্তন সত্য কথা, ইয়েস। তাহলে খেয়াল করেন এই যে ইংলিশটা সারা বিশ্বে বলা হয়, এই যে সারা বিশ্ব বা পুরো বোঝাতে আমরা অ্যাক্রসকে ব্যবহার করেছি, অ্যাক্রসকে ব্যবহার করেছি, অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড, সারা বিশ্বে ইংরেজি বলা হয়, ইংরেজি বলে না, ইংরেজি বলা হয়। তাহলে এটা যেহেতু চিরন্তন সত্য কথা, এজন্য প্রেজেন্ট পারফেক্টে এটা হবে না, এটা হবে প্রেজেন্ট ইনডিফিনিটে। প্রেজেন্ট ইনডিফিনিটের প্যাসিভ, বিভার্বের পরে ডিরেক্ট হচ্ছে ভি3। ইংরেজি বলা হয়েছে এরকম হলে উত্তরটা হচ্ছে হ্যাজ বিন স্পোকেন,
এটা হতে পারতো, কিন্তু আপাতত এটা হচ্ছে না, এটা কি না সি নাম্বার হবে। ওকে, এটা হলে আমরা বুঝে ফেলতাম যে এই কাজটা করা হয়ে গেছে, কিন্তু এখনো তো আছে, এটা চিরন্তন সত্য কথা, তাই সেই নাম্বারটাই উত্তর। ওকে, আসেন 6 নাম্বার, হু উইল হেল্প ইউ, হু উইল হেল্প ইউ, এটার উত্তর কি হতে পারে? হু উইল হেল্প ইউ, এটার উত্তর কি হতে পারে বলেন তো? হু উইল হেল্প ইউ, এটার উত্তর কি হতে পারে প্লিজ? এটার উত্তর কি হতে পারে একটু বলেন তো? এটার উত্তর কি হতে পারে? ইজ স্পোকেন, এই তো সুন্দর, ইজ স্পোকেন, ইজ স্পোকেন, ইজ স্পোকেন, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আচ্ছা, ইজ স্পোকেন, তাহলে খেয়াল করেন, আসেন 6 নাম্বারটা একটু খেয়াল করি। 6 নাম্বারে দেখেন, হু উইল হেল্প ইউ, সাধারণত যখন হচ্ছে হু থাকে, সাধারণত যখন হু থাকে, হু দিয়ে কোনো সেন্টেন্স থাকে, তখন কি করতে হয়? তখন যে ব্যাপারটা আসে, সাধারণত যে ব্যাপারটা আসে সেটা হচ্ছে কি, যে সাধারণত বাই হুমের ব্যাপারটা, আমি নর্মালি যে কথাটা বলি, অন্তত এটা অনেক ভাবে সমাধান করা যায়, যেহেতু প্রশ্ন সমাধান ক্লাসে আছে সেহেতু অত বিস্তারিত না বলি। এই যে বাই হুম দেখবেন, আর হচ্ছে সাবজেক্টের পূর্বে অক্সিলারি ভার্ব দেখবেন, সহজ কথায়। এই যে যত প্রশ্ন আছে এই পর্যন্ত আমি যতগুলো প্রশ্ন দেখেছি এই স্ট্রাকচারেই আছে, সাবজেক্টের পূর্বে অক্সিলারি আর বাই হুম হচ্ছে শুরুতে, বাই হোম দিয়ে বাক্য শুরু আর সাবজেক্টের পূর্বে অক্সিলারি, বাই হোম দিয়ে বাক্য শুরু আর সাবজেক্টের পূর্বে অক্সিলারি, বাই হোম দিয়ে বাক্য শুরু এবং সাবজেক্টের পূর্বে কি অক্সিলারি, বাই হোম দিয়ে বাক্য শুরু আর সাবজেক্টের পূর্বে অক্সিলারি ভার্ব। তাহলে দেখেন এইটা সাবজেক্ট আছে, সাবজেক্টের পূর্বে অক্সিলারি ভার্ব থাকবে আর বাই হোম দিয়ে বাক্যটা শুরু হবে। তাহলে স্ট্রাকচার এই দুইটাই, এইটাই মনে রাখলেই পরীক্ষার যত প্রশ্ন আছে আপনি সমাধান করে দিতে পারবেন। এ পর্যন্ত আমি যত প্রশ্ন দেখেছি এই স্ট্রাকচারে, যে বাই হোম দিয়ে শুরু আছে আর সাবজেক্টের পূর্বে অক্সিলারি ভার্ব আছে। এখন অক্সিলারি ভার্ব কি হতে পারে আপনি তো খুব ভালো করে জানবেন। আচ্ছা দেখা যাক, এবার আসেন দেখা যাক এখানে কি ছিল, যে এখানে ছিল দেখেন বাই হোম দিয়ে শুরু আছে, বাই হোম দিয়ে, বাই হোম দিয়ে, বাই হোম দিয়ে, প্রত্যেকটা বাই হোম দিয়ে শুরু আছে, তাহলে কোনো সন্দেহ নাই চারটাকে আমরা হচ্ছে রেখে দিলাম, বাই হোমের অংশটুকু রেখে দিলাম। আর এবার হচ্ছে আরেকটা দেখার বিষয়, কি দেখার বিষয়? যে এবার সাবজেক্টের পূর্বে অক্সিলারি আছে কিনা, এই বিষয়টা একটু দেখার বিষয়। দেখেন তো এখানে সাবজেক্ট আছে, এখানে কোনো সাবজেক্ট আছে? নাই, সাবজেক্টই নাই, তাহলে সাবজেক্ট না থাকলে এই অংশটুকু আমরা বাদ দিলাম, আমরা সাবজেক্টের পূর্বে অক্সিলারি ভার্ব নিব। ওকে ফাইন, এই যে দেখেন এটা সাবজেক্টের পূর্বে অক্সিলারি, আচ্ছা এটা সাবজেক্টের পূর্বে অক্সিলারি, কিন্তু এটা নাই, এটা সাবজেক্টের পূর্বে অক্সিলারি নাই, আছে উইলটা হচ্ছে সাবজেক্টের পরে আছে, তার মানে এটাও বাদ। এখন এই এ আর সি এই দুইটার মধ্যে যে কোনো একটা হবে, যে কোনো একটা, এই দুইটার মধ্যে যে কোনো একটা। এক্ষেত্রে খেয়াল করেন সাবজেক্টের পূর্বে অক্সিলারি এটা ছিল, সাবজেক্টের পূর্বে অক্সিলারি এটা ছিল। মাথায় রাখতে হবে যদি মডাল কোনো সময় অ্যাক্টিভে থাকে, মডাল প্যাসিভ হলে মডালের সাথে বি কথাটা আসতে হয়, ক্যানের সাথে বি আসতে হয়, শ্যালের সাথে কি আসতে হয়, শ্যাল বি আসতে হয়, উইলের সাথে কি আসতে হয়, উইল বি আসতে হয়। ওকে, তারপর মাইট এর সাথে কি আসতে হয়, মাইট বি আসতে হয়, মডালের সাথে জাস্ট হচ্ছে বি আসতে হয়, বি গোয়িং টু এর সাথে কি আসতে হয়, বি গোয়িং টু বি, বি গোয়িং টু বি, এই যে বি গোয়িং টু বি, এটাও বি গোয়িং টু, এটা একটা মডালের মতো কাজ করে, বি গোয়িং টু, এটা যদি মডাল হয় ওর পরে অবশ্যই কি আসবে, বি কথাটাকে আসতে হবে, তাহলে বি গোয়িং টু বি। কেন? মডাল যদি প্যাসিভে যায় তাহলে ওই মডালের সাথে বি কথাটাকে জুড়ে দিতে হয়, বি কথাটাকে জুড়ে দিতে হয়। তাহলে খেয়াল করেন এই দুইটার মধ্যে এখানে বি কথাটা ছিল না, এখানে বি কথাটা ছিল না, তার মানে এই অংশটুকুও বাদ, তাহলে উত্তর কিন্তু এ নাম্বারটাই হয়। দেখেন বাই হুম দিয়ে শুরু আর সাবজেক্টের পূর্বে অক্সিলারি, এবং এই যে এটা ছিল মডাল, মডালের সাথে বি আসতে হয়, এখানে বি নাই তাই বাদ, কিন্তু এখানে বি আছে, তাই আমরা এ নাম্বারটাকেই সঠিক বলবো। ওকে, তাহলে এ নাম্বারটাই সঠিক বলবো। এটা কেন ভুল? এটা সাবজেক্টের পূর্বে সাবজেক্ট নাই, এটা সাবজেক্টের পূর্বে অক্সিলারি আছে কিন্তু বি কথাটা নাই। আচ্ছা এটা কেন ভুল? এটা সাবজেক্টের পরে অক্সিলারি আছে তাই বাদ। এখন এটাই শুধু উত্তর, এই যে এই অংশটুকুই শুধু উত্তর হতে পারে। ইওলো, আচ্ছা আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, ওকে ফাইন, ডান। তাহলে এই অংশটুকু আসেন, আমরা এই অংশটুকু দেখলাম, এবার আসেন প্লিজ এই অংশটুকু দেখেন 7 নাম্বার, আই অ্যাম ইউজ ড্যাশ ইন ক্রাউডেড প্লেসেস, মানে আপনি এখনো পড়াশোনায়, মানে যতই হচ্ছে যতই হইচই হইচই থাকুক, যতই হইচই থাকুক আপনি কিচ্ছু মনে করেন না, যে কোনো জায়গাতে আপনি নিজের মতো করে পড়াশোনা করতে পারেন। কারো কারো হ্যাবিট আছে, আর কারো কারো হচ্ছে নির্দিষ্ট রুম ছাড়া, নির্দিষ্ট জায়গা ছাড়া পড়াশোনা হয় না, কেউ যদি থাকে তাহলে ও কোনোভাবে পড়তে পারে না, কিন্তু কারো কারো হ্যাবিট আছে। তো যার হ্যাবিট আছে ও বলছে যে আমি আমি কোথায় অভ্যস্ত, আমি হচ্ছে যে যদি বলি যে ক্যাওস আছে যে জায়গাগুলো, এই জায়গাগুলোতে হচ্ছে আমি পড়তে অভ্যস্ত, এই জায়গাটুকু একটু বলি। ইউজ টুর ব্যবহারটা দেখেন, ইউজ টু এই অংশটুকু দেখেন, ইউজ টু এটা অতীতের অভ্যাস বোঝায়, কিন্তু বি অথবা গেট ইউজ টু, বি অথবা গেট ইউজ টু
এটা হচ্ছে বর্তমান অভ্যাসকে বোঝায়, বি অথবা গেট ইউজ টু। আর এটা কি, এটা হচ্ছে অতীতের অভ্যাসকে বোঝায়। এই বি ইউজ টুর পরে সবসময় ভার্বের বেস ফর্মটাকে দিতে হয়। ইয়েস, সবসময় কি দিতে হয়, ভার্বের বেস ফর্মটা দিতে হয়। এই অতীতের অভ্যাস, কখনকার অভ্যাস, অতীতের অভ্যাস, এটা অতীতের অভ্যাস বোঝায় এবং এই অতীতের অভ্যাসের পরে ভার্বের বেস ফর্মটাকে দিতে হয়। এবং বি অথবা গেট ইউজ টু যেটা, এই বি অথবা গেট ইউজ টুর পরে অবশ্যই কি দিতে হয়, ভার্ব প্লাস আইএনজি দিতে হয়। কি দিতে হয়, ভার্ব প্লাস আইএনজি দিতে হয়। তাহলে দেখেন, বি অথবা গেট ইউজ টুর পরে ভার্ব প্লাস আইএনজি দিতে হয়। এই যে বি অথবা গেট ইউজ টুর পরে ভার্ব প্লাস আইএনজি আর ইউজ টুর পরে হয় ভার্বের বেস ফর্ম। এটা অতীতের অভ্যাস হলেও এটা অনেকাংশে বর্তমান অভ্যাসটাকেও বোঝাতে পারে। আই মিন যে কাজটা আপনার কাছে, আপনি হচ্ছে ইউজ টু, এটা বারবার করেন আপনি, আপনার কাছে এখন এটা করা কোনো কঠিন বিষয় না, এরকম বোঝাতে বি অথবা গেট ইউজ টু ব্যবহার করা হয়। তাহলে ইউজ টু দেখলেই তাড়াহুড়া করে উত্তর করার প্রয়োজন নেই, তাড়াহুড়া করে উত্তর করার প্রয়োজন নেই। আপনাকে থামতে হবে, দেখতে হবে যে ইউজ টু একাকে আছে না ইউজ টুর পরে হচ্ছে বি অথবা গেট, ইউজ টুর পূর্বে বি অথবা গেট আছে। এগুলো যদি থাকে কোনো সময়, বি অথবা গেট যদি কোনো সময় থাকে, তাহলে ইউজ টুর পরে ভার্বের আইএনজি, কিন্তু শুধু ইউজ টু যখন থাকে তখন ভার্বের বেস ফর্ম। খুব সিরিয়াসলি দেখতে হবে, তাহলে জায়গাটুকু মাথায় রাখতে হবে যে ইউজ টু হচ্ছে ভার্বের বেস ফর্ম এবং বি অথবা গেট ইউজ টু হচ্ছে ভার্ব প্লাস আইএনজি। এবং মজার বিষয়, যেহেতু এবার পরীক্ষায় আসছে, এই জায়গাটুকু মাথায় রাখেন, এই ভার্ব প্লাস আইএনজিটাকে বলা হয় জেরান্ড। কি বলা হয়, এটাকে বলা হয় জেরান্ড। কি বলা হয়, এটাকে বলা হয় জেরান্ড। ওকে, ভার্ব প্লাস আইএনজিটাকে বলা হয় কি, জেরান্ড। ওকে, ভার্ব প্লাস আইএনজিটাকে কি বলা হয় বলেন, জেরান্ড 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 জেরান্ড। ওকে, ভার্ব প্লাস আইএনজিটাকে বলা হয় জেরান্ড। আচ্ছা ডান। এবার আসেন, তাহলে খেয়াল করেন, তাহলে একটু খেয়াল করেন, আমরা জায়গাটুকু একটু খেয়াল করি, যে এই জায়গাটুকু একটু খেয়াল করি প্লিজ, আসেন খেয়াল করেন। এই জায়গাটুকু দেখেন কি বলছে, আই অ্যাম ইউজড। তাহলে ইউজড এর সাথে সবসময় কি যায়, টু যায়। ইউজড এর সাথে কি যায়, টু যায়। ইউজড এর সাথে সবসময় টু যায়। এই কালার কোনটা ভালো লাগছে, কালার কোনটা ভালো লাগছে, এইটা, এটাই মনে ভালো লাগবে নাকি? আচ্ছা, ইউজড মাথায় রাখেন যে অনেক সময় হচ্ছে ইউজ এর সাথে টু ব্যবহার করার চেষ্টা করে, না ইউজ টু না, এটা হবে ইউজ টু, মাথায় রাখতে হবে ইউজ টু, এটা হওয়ার কোনো সুযোগ নাই। এই ফ্রেজটা হবে ইউজ টু, এই মডেলটা হবে কি ইউজড টু, এরকম হতে হবে। তো যাই হোক, আই অ্যাম, খেয়াল করেন ইউজড আছে, এটা যেহেতু ইউজড আছে, ইউজড এর পরে সবসময় কি আসতে হবে, টু আসতে হবে, ইউজ টু। এখন দেখেন, ইউজ টুর পরে নরমালি ভার্বের সাথে আইএনজিও হতে পারে, ইউজ টুর পরে ভার্বের বেস ফর্মও হতে পারে। আমাকে দেখতে হবে যে ইউজ টু কি একাই আছে না ইউজ টুর পূর্বে হচ্ছে বিভার্বটা আছে। একটু খেয়াল করেন যে ইউজ টুর পূর্বে দেখেন একটা বিভার্ব ছিল, এই যে ইউজের পূর্বে একটা বিভার্ব, তার মানে এখানে টু প্লাস ভার্বের সাথে আইএনজি হবে, এই টু প্লাস ভার্বের সাথে আইএনজি হবে। এই যে বি অথবা ইউজ টুর পূর্বে বি, যদি কোনো সময় বি অথবা গেট থাকে, ইউজ টুর পরে ভার্ব প্লাস আইএনজি হয় এবং এই আইএনজিটাকে বলা হয় জেরান্ড। কি বলা হয়, জেরান্ড বলা হয়। তাহলে আসেন এই জায়গাটুকু আমরা একটু দেখি, যে ইউজ টু, টু আসবে, প্রত্যেকটা টু আছে, এটা আসে নাই বাদ, এই যে টু আছে প্রত্যেকটা টু এবং টু এর পরে ভার্ব প্লাস আইএনজি, তার মানে এইটাই হওয়া উচিত, বি নাম্বার হওয়া উচিত, অন্য কোনোটা আপাতত হওয়ার কোনো সুযোগ নাই। তাহলে একটু লিখে ফেলেন যে বি ইউজ টু এরপরে যে ভার্ব প্লাস আইএনজি, এই ভার্ব প্লাস আইএনজিটা হচ্ছে জেরান্ড। লিখে ফেলেন, একটু কমেন্ট করেন তো, বি অথবা গেট ইউজ টুর পরে ভার্ব প্লাস আইএনজি থাকলে এটা জেরান্ড। একটু লিখে ফেলেন, বি অথবা গেট ইউজ টুর পরে ভার্ব প্লাস আইএনজি থাকলে এটাকে বলা হয় জেরান্ড। হয়েছে? তাহলে বি অথবা গেট ইউজ টু প্লিজ, তাহলে একটু মাথায় রাখতে হবে, একটু বলতে হবে, বলে ফেলেন বি অথবা গেট ইউজ টুর পরে ভার্ব প্লাস আইএনজি থাকলে এটাকে বলা হয় জেরান্ড। এই পরীক্ষায় আসছিল নো ইউজ, এই যে নো ইউজ, হ্যাঁ নো ইউজ এর সাথে ভার্ব প্লাস আইএনজি, নো ইউজ এর পরে ভার্ব প্লাস আইএনজি, এটাকে কি বলা হয়, এটাকে কি বলা হয়, জেরান্ড বলা হয়। লিখে দিয়েছিলাম একদিন, এটা খুব ভালো করে মনে আছে, ভালো করে মনে আছে, তাহলে মাথায় রাখতে হবে যে এইটাকে বলা হয় জেরান্ড। কি বলা হয়, জেরান্ড। ওকে, এটাকে বলা হয় জেরান্ড 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 জেরান্ড। ওকে ফাইন। আসেন 8 নাম্বারটা একটু আসেন, 8 নাম্বার দেখি। 8 নাম্বার বলছে এ স্পিচ ফুল অফ মেনি ওয়ার্ডস, এ স্পিচ ফুল অফ মেনি ওয়ার্ডস, যতটুকু বক্তব্য দেওয়ার সেই বক্তব্যটুকু না দিয়ে ওই অংশটুকুতে আরো কথা যখন হচ্ছে প্রবেশ করানো হয়, আরো কথা বলা হয়, তখন এটাকে বলা হয় ভার্বাস ওয়ার্ড। কি বলা হয়, ভার্বাস ওয়ার্ড। কেমন, বেশি শব্দ, যতটুকু প্রয়োজন ততটুকু না বলে অতিরিক্ত শব্দ যদি ইনক্লুড করে দেওয়া হয় তাহলে এটাকে বলা হয় ভার্বাস ওয়ার্ড। তাহলে খেয়াল করেন, এই স্পিচ ফুল অফ মেনি ওয়ার্ডস, অনেক শব্দ যদি কোনো সময় থাকে কোথাও তাহলে সেটাকে বলা হয় ভার্বাস ওয়ার্ড। লার্জ স্পিচ এটাকে বলা হয় না, এটা বলা হয় না। অর্নামেন্টাল স্পিচ, অলংকার যুক্ত যে স্পিচ, না 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 এটাও তো না। মেইড ইন স্পিচ, প্রধান
ফার্স্ট স্পিচ যেটা মানে এমপি হলো বা হচ্ছে কোনো দায়িত্ব পেলো, দায়িত্ব পাওয়ার পরে প্রথম যে স্পিচটা দেয় সেই স্পিচটাকে বলা হয় মেইডেন স্পিচ বা ফার্স্ট স্পিচ। তাহলে এই মেইডেন স্পিচ এটাও তো হচ্ছে না, তাহলে দেখেন এই ভার্বাস স্পিচ, এই যে এই শব্দটাই হচ্ছে একমাত্র ওই কথার সাথে যায়। তাহলে উত্তর কিন্তু আমরা পেয়ে গেছি, উত্তর কিন্তু পেয়ে গেছি এ ভার্বাস স্পিচ। ওকে ডান। আচ্ছা আসেন এরপরে আসেন 9 নাম্বারটা একটু দেখি। দ্য এনিমি গেভ ইন এট লাস্ট, গেভের ব্যবহার সবচাইতে বেশি যেটা আসে, গেভের সাথে সবচাইতে যে ব্যবহারটা আসে, গেভের চাইতে সবচাইতে যে ব্যবহারটা আসে সেটা কি জানেন? গেভের সাথে ব্যবহার সবচাইতে আসে গেভ আপ। কি ব্যবহার হয়? গেভ আপ, ছেড়ে দেওয়া। কি দেওয়া? ছেড়ে দেওয়া। এই ছেড়ে দেওয়া বোঝাতে গেভ আপের পরে সবসময় কি ব্যবহার করা হয়? ভার প্লাস আইএনজি ব্যবহার করা হয়। গেভ আপ এর পরে ভার প্লাস আইএনজি ব্যবহার করা হয়। গেভ আপ ছেড়ে দেওয়া, ছেড়ে দেওয়া। ওকে, গেভ আপ ছেড়ে দেওয়া, ছেড়ে দেওয়া বোঝাতে আমরা গেভ আপ ব্যবহার করি। আর যদি পালিয়ে যাওয়া, নত স্বীকার করা, নত স্বীকার করা, বশ স্বীকার করা, এই যে যখন পালিয়ে যাওয়া বোঝায় বা বশ স্বীকার করা বোঝায় তখন হচ্ছে কি এই যে গেভের সাথে ইন ব্যবহার করা হয়। গিভ ইন, যেটা গেভ ইন, যেটা যেটা বশ স্বীকার করা অর্থ দিতে পারে, পরাজয় বরণ করা অর্থ দিতে পারে। গিভ ইন, তাহলে খেয়াল করেন গিভ আপ মানে ছেড়ে দেওয়া, গিভ ইন এটাও কিন্তু কি বশ স্বীকার করা। ওকে, বা হার মানান, যেটা বলি না কেন। তাহলে খেয়াল করেন দ্য এনিমি, শত্রুরা, শত্রুরা গিভ ইন এট লাস্ট। এট লাস্ট বলতে আমরা অবশেষে বুঝি, অবশেষে, এই যে অবশেষে বুঝি এট লাস্ট, অবশেষে শত্রুরা কি করেছে? বশ স্বীকার করেছে। তাহলে খেয়াল করেন তো কোনটা হতে পারে, এটা কোনটা হতে পারে প্লিজ? গেট অ্যান অপরচুনিটি, গেট অ্যান অপরচুনিটি, কার্ড অফ রিলেশনশিপ, ফ্লিড অ্যাওয়ে, না ফেইন্টেড? আমার মনে হয় এটার উত্তর হচ্ছে কি ফেইন্টেড। ওকে, বশ স্বীকার করা। ডান হয়েছে। তাহলে বশ স্বীকার করা, পরাজয় বরণ করা, পরাজয় বরণ করা অর্থে ফেইন্টেড আমরা ব্যবহার করতে পারি, ফেইন্টেড ব্যবহার করতে পারি। তাহলে গেভ ইন মানে হচ্ছে পরাজয় বরণ করা, পরাজয় বরণ করা। একটু কমেন্ট করে দেন প্লিজ, সবাই একটু কমেন্ট করে দেন। সবাই একটু কমেন্ট করে দেন প্লিজ, এটা কমেন্ট করে দেন। গেভ ইন, গেভ ইন মানে হচ্ছে পরাজয় বরণ করা, পরাজয় বরণ করা, পরাজয় বরণ করা। প্লিজ লিখে দেন, লিখে দেন, লিখে দেন, লিখে দেন, লিখে দেন, লিখে দেন। ফেইন্টেড। ওকে, যেটার উত্তর শুধু হবে কি ফেইন্টেড। ডান। আচ্ছা আসেন প্লিজ তারপরে 9 10 নাম্বারটা, গেট দ্য এক্স। গেট দ্য এক্স মিন্স, গেট দ্য এক্স মিন্স, গেট দ্য এক্স মানে হচ্ছে চাকরি হারানো। কি হারানো? চাকরি হারানো। তা আমি সবসময় এটা এইভাবে মনে রাখতাম, গেট দ্য এক্স, চাকরি পাইলেই তো কুড়াল নিয়ে, কুড়াল নিয়ে হচ্ছে আমাকে বাইরে যাইতে হবে, কাট কাটতেই যাইতে হবে, আর কোনো পদ্ধতি নাই আর কি, জীবনে আর কিছু করতে পারবো না। তাহলে খেয়াল করেন, এই যে খেয়াল করেন যে গেট দ্য এক্স এটা মানে হচ্ছে চাকরি হারানো। কি হারানো? চাকুরি, চাকরি হারানো, এটা মানে হচ্ছে চাকরি হারানো। তাহলে এটা চাকরি হারানো অর্থ দিচ্ছে। ওকে, দেখা যাক তাহলে কি হতে পারে। গেট অ্যান অপরচুনিটি, এই যে কোনো হচ্ছে অপরচুনিটি গ্রহণ করা, না এটা অর্থ দিবে না। কার্ড অফ রিলেশনশিপ, সম্পর্ক থেকে সম্পর্ক ছেদ করা, না এটাও তো অর্থ দিচ্ছে না। তারা কি গেট আ নিউ জব, না গেট আ নিউ জব না। তাহলে উত্তর হবে কি লস দ্য জব, চাকরি হারানো। কি হারানো? চাকরি হারানো অর্থ দিবে। কি হারানো দিবে? চাকরি হারানো অর্থ দিবে। ওকে, চাকরি হারানো, চাকরি হারানো অর্থ দিবে। প্লিজ প্লিজ প্লিজ, চাকরি হারানো অর্থ দিবে শুধুমাত্র কোনটা? এই যে গেট, গেট দা এক্স, গেট দা এক্স। আসেন 11 নাম্বারটা, দ্য স্পেক্টেটর। স্পেক্টেটর মানে হচ্ছে দর্শক। এটা মানে কি? দর্শক। হ্যাঁ, এটা মানে কি? দর্শক। ওকে, এটা মানে দর্শক। দ্য স্পেক্টেটর ওয়াজ আ লেডি, এই অংশটুকু হচ্ছে, এই অংশটুকু স্টেটমেন্ট, আর এটা হবে ট্যাগ কোয়েশ্চেন। এটা কি হবে? ট্যাগ কোয়েশ্চেন। সাধারণত আমরা একটা বিষয়কে যখন আবার শিওর হওয়ার জন্য, নিশ্চিত হওয়ার জন্য ছোট্ট করে যখন প্রশ্ন জুড়ে দিই তখনই তো সেটা ট্যাগ কোয়েশ্চেন। তুমি ভাত খেয়েছো, তাই না? এই যে তুমি ভাত খেয়েছো, এই যে ভাত খেয়েছো এটা স্টেটমেন্ট, কিন্তু আমি নিশ্চিত না পুরোপুরি, এজন্য ছোট্ট করে একটা প্রশ্ন করি কি যে তাই না, তাই না। এই যে তাই নাটা নিশ্চিত হওয়ার জন্য আমরা প্রশ্নটা করে থাকি। তো এখানে বলছে, খেয়াল করেন এই জায়গাটুকুতে কি বলছে, জায়গাটুকুতে বলছে যে স্পেক্টেটর, এই জায়গাটুকুতে বলছে স্পেক্টেটর ওয়াজ আ লেডি। এই যে স্পেক্টেটর এটা হচ্ছে সাবজেক্ট, এটা মানে হচ্ছে দর্শক, এবং দর্শকটা কে ছিল?
একটা মহিলা ছিল, হ্যাঁ একটা মহিলা ছিল, তাহলে এই ওয়াজটা কি বলা হয় বলেন তো সবাই? ওয়াজটাকে কি বলা হয়? লিঙ্কিং ভার্ব বলা হয়। কি বলা হয়? লিঙ্কিং ভার্ব বলা হয়। ওকে, ওয়াজটা হচ্ছে লিঙ্কিং ভার্ব। এবং এই যে এ লেডি, এটা হচ্ছে কমপ্লিমেন্ট। কি এটা? কমপ্লিমেন্ট। এবং কি কমপ্লিমেন্ট? সাবজেক্টিভ কমপ্লিমেন্ট। এ লেডি এটা একটা নাউন। ওকে, কমপ্লিমেন্ট নাউনও হতে পারে, অ্যাডজেক্টিভও হতে পারে। এখানে নাউন বসেছে, তাহলে স্পেক্টেটর ওয়াজ আ লেডি, তারপরে ট্যাগ কোশ্চেন দিতে বলেছে। আপনি খুব ভালো করে জানেন যে ট্যাগ কোশ্চেন করতে হয় একটা প্রোনাউন দিয়ে, একটা প্রোনাউন দিয়ে। এটা যেহেতু কোশ্চেন, সেহেতু কোশ্চেন যেহেতু বা ইন্টারোগেটিভ একটা বাক্য থাকতে হয়, এই জন্য সাবজেক্টের পূর্বে একটা অক্সিলারি ভার্ব লাগে। কি লাগে? একটা অক্সিলারি ভার্ব লাগে। তাহলে একটা সাবজেক্ট লাগে প্রোনাউন, আর একটা অক্সিলারি ভার্ব লাগে। এখন মজার বিষয় হচ্ছে স্পেক্টেটর, এটা আমি পেয়ে গেছি, এটা হচ্ছে মহিলা, এটা বলেই ফেলেছে। তাহলে এটা যেহেতু মহিলা, তাহলে ওর প্রোনাউন হবে কি? সি হবে। কি হবে? সি হবে। এবার আসেন, এবার একটা কি লাগবে? অক্সিলারি ভার্ব লাগবে। এখন অক্সিলারি ভার্ব কি হতে পারে? দেখেন, অক্সিলারি ভার্ব যদি কোনো সময় মানে মেন ভার্ব হিসেবেও যদি এম ইজ আর ওয়াজ ওয়ার থাকে, মানে বিভার্ব গুলাকে আমরা দেখতে পাই, সেটা মেন ভার্ব হিসেবে হোক, অক্সিলারি ভার্ব হিসেবে হোক, এগুলো থাকলে ওই মেন ভার্বটাকে কি করে দিতে হয়? এখানে অক্সিলারি ভার্ব বানিয়ে দিতে হয়। যেমন দেখেন, এখানে হচ্ছে ওয়াজ ছিল, তার মানে ওয়াজ থাকলে এখানে অবশ্যই কি আসতে হবে? ওয়াজ আসতেই হবে। মজার বিষয়, আমরা ট্যাগ কোশ্চেন জানি যে স্টেটমেন্ট পজিটিভ হলে ট্যাগ কোশ্চেনটা নেগেটিভ হয়, তাই ওয়াজের সাথে জাস্ট হবে কি? নট। তাহলে এই যে ওয়াজ নট সি, এটাই হওয়া উচিত। তো দেখা যাক, ওয়াজ সি নট, না ওয়াজ সি নট এটা হওয়ার কোনো সুযোগ নাই। ট্যাগ কোশ্চেন সবসময় হচ্ছে শর্ট ফর্মেই লিখতে হয়। এই যে নটটা দূরে থাকবে না, তার মানে এটা বাদ। এবার আসেন, ওয়াজ নট সি, ওয়াজ সি না ইজ নট সি? এটা ইজ নট হবে না, কারণ এখানে ওয়াজ ছিল, তাই এটা বাদ। এবার দেখেন, ওয়াজ সি স্টেটমেন্ট যেহেতু পজিটিভ, তাহলে ট্যাগ হতে হবে নেগেটিভ, কিন্তু এটাও বাদ। এবার আসেন, তাহলে একটাই উত্তর, ওয়াজ নট সি এই জায়গাটুকু। দেখেন, এই যে সি ছিল স্পেক্টেটরের সাবজেক্ট, এবং এখানে ওয়াজ ছিল, তাই ওয়াজের সাথে কি হয়েছে? নট হয়েছে। কি হয়েছে? নট হয়ে গেছে। তাহলে এই জায়গাটুকু আমরা দেখে ফেললাম। ওকে, ডান। আচ্ছা, আসেন এরপরেরটা একটু খেয়াল করেন। এরপরেরটা একটু খেয়াল করেন তো ভাই। আচ্ছা, ঠিক আছে। নাও মেনি উইমেন আর ওয়ার্কিং, মেনি উইমেন আর ওয়ার্কিং। নাও যদি বলতে যাই তাহলে এটা হচ্ছে অ্যাডভার্ব। এটা কি? অ্যাডভার্ব। মেনি যদি বলতে যাই তাহলে এটা ডিটারমিনার। মেনি যদি বলতে যাই তাহলে ডিটারমিনার। এবং উইমেন, মেনি হচ্ছে প্লুরাল, মেনি হচ্ছে কাউন্টেবল প্লুরাল ডিটারমিনার। এই জন্য ওর পরে নাউনটা সবসময় কি হতে হয়? প্লুরাল হতে হয়। মেনি উই ম্যান হবে না, উই মেন হবে। কেন? মেনি প্লুরাল, তাই এটা প্লুরাল হতে হবে। খুব ভালো। আচ্ছা, মেনি উইমেন, নাও মেনি উইমেন, এটুকু সাবজেক্ট। আর এই যে আর, দেখেন ওয়ার্কিং, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াসে বলছে, বিভার্বের পরে ভার্ব প্লাস আইএনজি, ওয়ার্কিং তারে কাজ করে ড্যাশ হোম উইদাউট ম্যান, সরি উইথ ম্যান, মানুষের সাথে, প্রিপোজিশনাল ফ্রেজ। এখন দেখেন কি বলতে চাচ্ছে এখানে, যে মহিলারা আজকাল পুরুষদের সাথেও বাইরে কাজ করছে। পুরুষদের জন্য শুধুমাত্র অর্থনৈতিক যে অবস্থা, এই অর্থনৈতিক অবস্থার উন্নতি হবে এমনটা ভাবার কোনো সুযোগ নাই। পুরুষদের সাথে মহিলারাও যদি আগিয়ে আসে, মহিলারাও যদি হচ্ছে কাজ করে, তাহলে আপনার অর্থনৈতিক যে অবস্থা, এই অর্থনৈতিক অবস্থার অগ্রগতি হবেই হবে। তো এই যে জায়গাটুকু, এই জায়গাটুকু, এই চিন্তা ভাবনাটুকু থেকে এই কথাটাকে লেখা, যে এখন, আগে তো মহিলাদেরকে কাজ করতে দেওয়া হতো না, ঘরের মধ্যেই রাখা হতো, তারা ঘর ছাড়া অন্য কিছু ভাবতো না। কিন্তু এখন কি হয়, যে পোশাক পোশাক ঠিকঠাক ভাবে পরে হোক আর না পরে হোক, আর না পরে বলতে আর কি ইসলামিক পোশাকের কথা বলছি, আর কি অন্য পোশাক না। তাহলে ইসলামিক পোশাক পরে হোক আর না পরে হোক, যাই করে হোক না কেন, এরা কি করে? এরা ঘরের বাইরে কাজ করতে পারে। এই স্বাধীনতাটুকু অন্তত আছে। তাহলে খেয়াল করেন, এই কথাটুকু বলছে যে পুরুষদের সাথেও মহিলারা এখন কি করছে? কাজ করছে। কোথায়? বাড়ির মধ্যে না বাড়ির বাইরে? আগে বাড়ির মধ্যে ছিল, আগে বাড়ির মধ্যে ছিল, কিন্তু এখন বাড়ির মধ্যে আর নাই, এখন বাড়ির বাইরেও তারা কাজ করছে। তারা এখন, তারা আর্মিতে কাজ করছে, তারা পুলিশে কাজ করছে, তারা বিভিন্ন অফিসে কাজ করছে, তারা বিজ্ঞানী হচ্ছে। যত জায়গাগুলো আছে, সব জায়গায়, প্রত্যেকটা সেক্টরেই কিন্তু তাদের অবদান আছে পুরুষদের সাথে সাথে। ইভেন পুরুষদের সাথে সাথে তারা হচ্ছে প্রধানমন্ত্রীও হচ্ছে। প্রধানমন্ত্রী হচ্ছে না? হচ্ছে কিন্তু। তো দেখা যাক, এই যে হোমের, তারা হচ্ছে বাড়ির বাইরে কাজ করে। বাইরে বোঝাতে আউট না, আউটের সাথে সাইড লাগবে, আউটসাইড, বাইরে। ওকে, তাহলে এই আউট, এটা হচ্ছে না অফ, না এটাও হচ্ছে না স্টেইং আউট হোম উইথ ম্যান, ওয়ার্কিং স্টেইং আউট হোম, না এরকম কোনো কিছু অর্থই যায় না। তাহলে এবার এই যে দেখেন আউটসাইড, এখানে একটা আউটসাইড, এই আউটসাইড, আউটসাইড হোম, হ্যাঁ আউটসাইড হোম। কেউ কি আমাকে বলতে পারবেন? কেউ কি আমাকে একটু বলবেন, এই যে আউটসাইড, এই যে আউটসাইড, এই আউটসাইড হোম,
এবার বলেন তো হোমটা হচ্ছে কোন পার্টস অফ স্পিচ? এক নম্বরে বললাম অ্যাডভার্ব, এক নম্বরে বললাম অ্যাডভার্ব, দুই নম্বরে বললাম এটা হচ্ছে নাউন। একটু বলেন তো ভাই এটা কি হতে পারে? অ্যাডভার্ব হবে নাকি নাউন হবে? কোনটা হবে প্লিজ? এটা নাউন হবে না অ্যাডভার্ব হবে? কোনটা কোনটা? ইয়েস, এখন মহিলারা বাড়ির বাইরেও কি করছে? কাজ করছে। তাহলে খেয়াল করতে হবে, একটু বলেন তো এই যে আউটসাইড হোম, আউটসাইড হোম, হোমটা এখানে কি অ্যাডভার্ব নাকি নাউন? কোনটা অ্যাডভার্ব নাকি নাউন? একটু বলবেন প্লিজ। এখানে হোমটা কি অ্যাডভার্ব নাকি নাউন? অ্যাডভার্ব নাকি নাউন প্লিজ একটু বলেন। অ্যাডভার্ব হবে নাকি নাউন হবে? এটা কি অ্যাডভার্ব হবে নাকি নাউন হবে? প্লিজ একটু বলেন তো ভাই, এটা কি অ্যাডভার্ব নাকি নাউন? কোনটা হওয়া উচিত? এটা অ্যাডভার্ব নাকি নাউন? বেগম রোকেয়া আবার এই বাক্যটা লেখা সম্ভব হয়েছে। হ্যাঁ এই তো, থ্যাংক ইউ। হ্যাঁ 5 মিনিট, আচ্ছা বেশি নেই। আচ্ছা তাহলে খেয়াল করেন এই হোমটা হচ্ছে এখানে নাউন, এটা অ্যাডভার্ব হওয়ার কোনো সুযোগ নাই। হোম যদি নিজে অ্যাডভার্ব হয়, হোম যদি নিজে অ্যাডভার্ব হিসেবে ব্যবহার হয় তাহলে হোমের পূর্বে কোনো ধরনের প্রিপোজিশন প্রয়োজন নাই। হোম যদি অ্যাডভার্ব হয় তাহলে কোনোভাবে প্রিপোজিশনের প্রয়োজন নাই। যখনই আউটসাইড আছে এটা হচ্ছে প্রিপোজিশন, আর প্রিপোজিশনের পরে নাউন আসতে হয়, তাই এই হোমটা এখানে নাউন হিসেবে ব্যবহার হয়েছে। হোমটা নাউন, হোম শব্দটা নাউন হিসেবে ব্যবহার হতে পারে, হোম শব্দটা অ্যাডভার্ব হিসেবে ব্যবহার হতে পারে। হোম যদি কোনো সময় একা ব্যবহার হয়, বাক্যে যদি একা থাকে তাহলে সেটাকে বলবো আমরা অ্যাডভার্ব। আর যদি হোম কোনো সময় একা না বসে, একা না বসে, একা না বসে, একা না বসে যদি কোনো সময় প্রিপোজিশন নিয়ে বসে তাহলে হয়ে যাবে সেটা কি? তাহলে সেটা অ্যাডজেক্টিভ, সরি এ নাউন। দ্য ফর্ম অফ ডিসিট, ডিসিট অর্থ হচ্ছে প্রতারণা, এটা মানে হচ্ছে প্রতারণা, এটার অর্থ হচ্ছে প্রতারণা। আর এই অংশটুকুতে খেয়াল করেন ডিসিটফুল, এটা হচ্ছে প্রতারণা, এটা নাউন, এটা হচ্ছে নাউন। আচ্ছা এই ডিসিটফুল এটা হচ্ছে কি বলে ডিসিট, এর ডিসিট হচ্ছে এর অ্যাডজেক্টিভ। এবং এই যে এই শব্দটা হচ্ছে জেরান্ড, জেরান্ড বা পার্টিসিপল আমরা বলতে পারি সহজ কথায়, যে ভার্ব প্লাস আইএনজি, ডিসিটের আইএনজি ভার্ব প্লাস আইএনজি, যেটাকে আমরা অ্যাডজেক্টিভ বা জেরান্ড যাই যে কোনো একটা বলতে পারি, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। আর এই যে এটা একমাত্র হচ্ছে ভার্ব, এটা একমাত্র ভার্ব। আর এই যে ডিসিশন আমরা বলি না, ডিসিশন, ডিসিশনের অ্যাডজেক্টিভ ডিসিসিভ, ডিসিশনের অ্যাডজেক্টিভ হচ্ছে ডিসিসিভ। তাহলে এই যে ডিসিশন থেকে ডিসিসিভ আসছে, সিদ্ধান্তমূলক বা চূড়ান্ত এরকম অর্থ দেয়। তাহলে এটা কিন্তু এই শব্দের সাথে মিল নাই। হ্যাঁ এই শব্দের সাথে এটার কোনো মিল নাই। এই ডিসিটের তিনটা হচ্ছে রূপ আছে, একটা অ্যাডজেক্টিভ, এটা ভার্ব প্লাস আইএনজি, আর এটা হচ্ছে ভার্ব, এটা ভার্ব। এখন কি চেয়েছে? দ্য ফর্ম, দ্য ফর্ম, আল্লাহ ভার্ব ফর্ম হওয়া উচিত ছিল, আমি জানি না, ভার্ব ফর্ম অফ ডিসিট, এটার ভার্ব ফর্মটাই উত্তর এই নাম্বারটাই হওয়া উচিত। ওকে ডান। আচ্ছা আসেন 14 নম্বরটা একটু খেয়াল করি। 14 নম্বরের উত্তর কি বলেন তো? 14 নম্বরের উত্তর কি একটু বলেন? 14 নম্বরের উত্তর কি হতে পারে? 14 নম্বর, 14 নম্বরের উত্তর কি হতে পারে প্লিজ? এই প্রিপোজিশনের পরে তো ভার্ব, ভার্ব আছে, কি ভার্ব আছে প্রিপোজিশনের পরে? কই? এই জাতাউর রহমান, থ্যাংক ইউ ভাইয়া। আচ্ছা আসেন এবার প্লিজ এই জায়গাটুকু একটু দেখবো। হ্যাঁ ওটা ভার্ব চেয়েছে, ভার্ব চেয়েছে সেতু সরকার, ভার্ব চেয়েছিল ওইটা। আচ্ছা আসেন ক্রাইটেরিয়া, এই শব্দটা দেখেন, দ্য সিঙ্গুলার ফর্ম অফ ক্রাইটেরিয়া। প্রশ্ন থেকে আপনি বুঝে গেছেন ক্রাইটেরিয়া এটা হচ্ছে প্লুরাল, এটা কি প্লুরাল, এটা হচ্ছে প্লুরাল। এই ক্রাইটেরিয়ার প্লুরাল ফর্ম কি দেখেন, অন থাকলে এ আমরা করতে পারি, অন থাকলে কি করতে পারি? এ করতে পারি। মাথায় রাখতে হবে দুইটা শব্দ, একটা হচ্ছে ফেনোমিনন, লিখছি না একটু শুনে নেবেন, ফেনোমিনন, আর একটা ফেনোমিনা। ফেনোমিনা একটা হচ্ছে ঘটনা আর একটা ঘটনা সমূহ। ফেনোমিনা যখন বলছি তখন ঘটনা সমূহ, আর ফেনোমিনন তখন হচ্ছে ঘটনা। ওএন যখন থাকে, ওএন যখন থাকে তখন এই ফেনোমিননের ওএন থাকলে এটা হচ্ছে কি সিঙ্গুলার, কিন্তু ফেনোমিনা এ যখন থাকে তখন এটা হয়ে যায় প্লুরাল। এবার দেখেন ক্রাইটেরিয়া আর ক্রাইটেরিয়ন, ক্রাইটেরিয়া হচ্ছে প্লুরাল, এটা মানদণ্ড সমূহ, কমেন্ট করে দেন ক্রাইটেরিয়া মানে মানদণ্ড সমূহ, প্লিজ মানদণ্ড সমূহ। ক্রাইটেরিয়া হচ্ছে মানদণ্ড সমূহ, আর ক্রাইটেরিয়ন মানে হচ্ছে মানদণ্ড, মানদণ্ড, মানদণ্ড হচ্ছে সিঙ্গুলার কিন্তু মানদণ্ড সমূহ এটা হচ্ছে প্লুরাল। তার মানে ক্রাইটেরিয়া, খেয়াল করেন ক্রাইটেরিয়া ছিল প্লুরাল কিন্তু এই যে ক্রাইটেরিয়ন এটাই হচ্ছে সিঙ্গুলার, এটা হচ্ছে মানদণ্ড, এটা হচ্ছে মানদণ্ড,
আর এটা মানদণ্ড সমূহ। ওকে, এটা মানদণ্ড সমূহ, এটা মানদণ্ড সমূহ। তাহলে একটা মানদণ্ড সমূহ আর একটা হচ্ছে মানদণ্ড, একটু মানদণ্ড। আমরা আজকে 18 থেকে শুরু করেছি, এরপরে 17, 16 সবকিছু হচ্ছে ধারাবাহিক ভাবে নিয়ে আসবো। কেমন? 18 থেকে শুরু করেছি। হ্যাঁ, আগেরটা রিপিট হচ্ছে। হ্যাঁ, করে ফেলেন। তাহলে ক্রাইটেরিয়া, তাহলে ফেনোমিনা, তাহলে একটু লিখে ফেলেন। ফেনোমিনা, ফেনোমিনার সিঙ্গুলার ফর্মটা লিখে ফেলেন সবাই। ফেনোমিনা এর সিঙ্গুলার ফর্মটা লিখে ফেলেন। ফেনোমিনা, 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 প্লিজ। ফেনোমিনা, ফেনোমিনা, ফেনোমিনা লিখে রাখেন। ফেনোমিনা, প্লিজ। ফেনোমিনা এর সিঙ্গুলার ফর্ম কোনটা? ফেনোমিনা এর সিঙ্গুলার ফর্ম কোনটা? প্লিজ একটু লিখেন। ফেনোমিনা এর সিঙ্গুলার ফর্ম কোনটা? ফেনোমিনা, ফেনোমিনা এর সিঙ্গুলার ফর্ম কোনটা? একটু লিখেন প্লিজ। ফেনোমিনা এর সিঙ্গুলার ফর্ম কোনটা? ফেনোমিনা এর সিঙ্গুলার ফর্ম কোনটা? কোনটা কোনটা একটু লিখে ফেলেন আপনারা। ফেনোমিনা এর সিঙ্গুলার ফর্ম কোনটা? কোনটা কোনটা? ফেনোমিনা এর সিঙ্গুলার ফর্ম কোনটা? লিখে ফেলেন। এই তো, থ্যাংক ইউ। স্বপ্নের সন্ধি, থ্যাংক ইউ। ফেনোমিনন হবে ওইটা। রেজওয়ান আলী, ক্রাইটেরিয়া, মানদণ্ড। সেতু সরকার, ফেনোমিনন, থ্যাংক ইউ। ফেনোমিনা হবে না, দোলা। ফেনোমিনা তো হচ্ছে প্লুরাল, আমি সিঙ্গুলার ফর্মটা চেয়েছিলাম। ফেনোমিনা। এই তো ক্রাইটেরিয়া, ক্রাইটেরিয়ন। দোলা, থ্যাংক ইউ। এটা ফেনোমিনন হবে। ওকে ফাইন, আসেন এরপরে আসেন 15 নাম্বারটা, দ্য অ্যাডজেক্টিভ ফর্ম। এই তো কন্ট্রিবিউট, আমরা এটার সময় নিব না, একদম সময় নাই। এই যে মুভ অ্যান্ড ডাই, মুভ অ্যান্ড ডাই, মুভ অ্যান্ড ডাই, মুভ অ্যান্ড ডাই। খেয়াল করেন, মুভ অ্যান্ড ডাই, এটার ক্ষেত্রে আমরা কি দেখিয়েছিলাম বলেন তো? যদি কোনো সময় ইম্পারেটিভ প্লাস অ্যান্ড থাকে, তাহলে ইম্পারেটিভ প্লাস অ্যান্ড থাকলে পজিটিভে কি হবে? বাই প্লাস ভার প্লাস আইএনজি। হ্যাঁ, এটা হচ্ছে সিম্পলে। এটা কি? সিম্পলে। ওকে, এটা সিম্পলে। আর এটা কি? কম্পাউন্ড। এটা কি? কম্পাউন্ড। আবার দেখেন, যদি কোনো সময় ইম্পারেটিভ এবং হচ্ছে ওয়ার থাকে, ইম্পারেটিভ ওয়ার থাকে, তাহলে ইম্পারেটিভ ওয়ার থাকলে কি হবে জানেন? ওয়ার থাকলে উইদাউট, সিম্পলে হবে উইদাউট এরপরে ভার প্লাস আইএনজি, উইদাউট ভার প্লাস আইএনজি, উইদাউট প্রিপোজিশনের পরে ভার প্লাস আইএনজি, বাই প্রিপোজিশনের পরে ভার প্লাস আইএনজি। তাহলে দেখেন, কম্পাউন্ডে যদি এরকম ঘটনা ঘটে, কোনো সময় কম্পাউন্ডে এরকম ঘটনা যদি ঘটে, তাহলে সিম্পলে এই দুইটা ঘটনা আসতে পারে। ইম্পারেটিভ প্লাস অ্যান্ড তখন হয় বাই প্লাস আইএনজি, ইম্পারেটিভ প্লাস ওয়ার তখন হয় উইদাউট প্লাস আইএনজি। তাহলে খেয়াল করেন, এই জায়গাটুকু একটু খেয়াল করেন যে আমরা দেখছিলাম যে এখানে দেখেন মুভ, এটা হচ্ছে ইম্পারেটিভ, এটা হচ্ছে ইম্পারেটিভ, আর ইম্পারেটিভের সাথে কি ছিল? অ্যান্ড ছিল। ইম্পারেটিভ প্লাস অ্যান্ড, তাহলে ইম্পারেটিভ প্লাস অ্যান্ড থাকলে এটা কি হয়ে যায়? বাই প্লাস আইএনজি হয়ে যায়। কি হয়ে যায়? বাই প্লাস আইএনজি হয়ে যায়। তার মানে উত্তর এখানে শুধু কোনটা হতে পারে? শুধু উত্তর হতে পারে এই যে বাই প্লাস আইএনজি, মানে বি নাম্বার। ওকে ওকে, সময় যেহেতু হয়ে গেছে, ভালো থাকেন, সুস্থ থাকেন। আবার দেখা হবে আরেকটা ক্লাসে অন্য একটা প্রশ্ন নিয়ে। টাটা, এ পর্যন্তই।